হ্যালো এভরিওয়ান, দিস ইজ লাকি অ্যান্ড আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে মহারাজ নামক একটা মুভির রিভিউ নিয়ে। বলতে পারো এটা এখনকার সব থেকে আলোচিত মুভি নেটফ্লিক্স। অ্যান্ড এই মুভিতে আমির খানের ছেলে অভিনয় করেছে, যদিও আমি ওকে চিনতাম না মুভি দেখার আগে, মুভি দেখার পরেই ওকে চিনলাম। তো এটা মেবি ওর সেকেন্ড ডেবিউট বাট ফার্স্ট রিলিজ মুভি। সে খুবই ভালো অভিনয় করেছে। এক কথায় এই ছেলে ভবিষ্যতে নিজে থেকেই নিজের নাম তৈরি করবে, তার বাবার পরিচয় দিয়ে বিখ্যাত বা পপুলার হওয়ার প্রয়োজনীয়তা নেই। সো চলো আলোচনা করা যাক মুভি কাহিনী। অ্যান্ড ট্রু ফ্যাক্ট, দিস ইজ মাই ফার্স্ট রিভিউ ফর মুভি, সো আই ডোন্ট নো হাউ ইট উইল বি। সো এনিওয়ে, তোমরা যদি বেটার না হয় বা কোনো কিছু ইমপ্রুভের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো। ওকে, সো লেটস গো, কথা বাড়িয়ে লাভ নেই। ওকে, দিস ইজ মুভি পোস্টার, হিরো অ্যান্ড ভিলেন টুগেদার অ্যান্ড আমির খানের ছেলে জুনায়েদ খান। সো হি ইজ দ্য হিরো অফ দিস মুভি। সো মুভির ফার্স্টে এই সিনটা দেখায় একটা পুরো বাড়ি, যেখানে আমাদের কার্শন দাস জন্ম হয় এবং বেড়ে ওঠে। এই হচ্ছে আমাদের মুভির হিরো। সো মুভির কাহিনী শুরু হয় মূলত এখান থেকে, যেখানে আমাদের মেইন ভিলেন, যদিও এখানে ভিলেনকে যেভাবে দেখানো হয়েছে, সো ভিলেনের পার্টটা খুবই বেশি ছিল এবং এই মুভির মেইন হিরো বলতে ভিলেন, যেহেতু সেই ছিল আমাদের জিজি মহারাজ এবং তাকে নিয়ে মূলত পুরো কাহিনী বা মুভির নেম সব কিছু শুরু হয়। সো মুভির এখানটা ছিল যে 1800 সালের দিকে একটা প্রথা চালু থাকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সেটা হচ্ছে চরণ সেবা প্রথা। যে চরণ সেবা প্রথা বলতে ওখানকার যারা পূজাতে, হাবেলিতে পূজায় নিয়োজিত থাকতো, তারা নিজেকে শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে দাবি করে। তারা মনে করে তারা হচ্ছে কৃষ্ণ ভগবান এবং বাদবাকি মানুষ তাদের দাস। সেই হিসেবে তারা চরণ সেবা একটা প্রথা হিসেবে তৈরি করে এবং ধর্মের অর্থকে তারা বিকৃত করে, যেটার মধ্যে একটা নিয়ম তৈরি করে। চরণ সেবা মানে হচ্ছে প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে ওই মেয়েটাকে ঠাকুরের কাছে পাঠাতে হবে এবং ঠাকুর তাকে হচ্ছে ইউজ ওয়ান কাইন্ড অফ লাইক রেপ করবে এবং পরবর্তীতেই সে বিয়ে করে তার হাজবেন্ডের কাছে যেতে পারবে। আর যারা এই চরণ সেবা প্রাপ্ত হতো তারা নিজেদের খুবই সৌভাগ্যবতী মনে করত। সো এটার মধ্যে সমাজে ছিল যে সবাই সবার মেয়েকে বা বউকে ঠাকুরের কাছে পাঠাতো। ঠাকুর মিন্স ওই জিজি মহারাজের কাছে পাঠাতো, আর তারা এটা নিয়ে খুব প্রাউড ফিল করতো। বাট এটার মধ্যে অনেক মেয়ে ছিল সে নিজে থেকে ভালোটা বুঝতে পারতো না, বাট অনেক মেয়ে ছিল যে সে বুঝতো যে তাকে ধর্মের দোহাই দিয়ে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস ছিল না। সো আমাদের হিরো কার্শন দাস, সে প্রথম থেকেই বিধবা বিবাহ সব কিছু নিয়ে লেখালেখি করতো। সো ঘটনাক্রমে ভিলেনের চোখ পড়ে কার্শন দাসের এঙ্গেজমেন্ট, লাইক হবু বউ বা হবু ওয়াইফ, উড বি ওয়াইফ কিশোরীর উপর। যে কিশোরীকে হচ্ছে যে ভিলেন মহারাজ জিজি মহারাজ, কিশোরী জিজি মহারাজের খুবই ভক্ত থাকে এবং জিজি মহারাজকে কিশোরী ভগবান হিসেবে মানে। সো কিশোরী চরণ সেবার জন্য নিয়োজিত থাকে এবং তাকে পছন্দ করা হয়। ওই মুহূর্তে কার্শন দাস কিশোরীর খোঁজ করতে যায় এবং আপনারা ছবিতে দেখতে পাবেন যে কার্শন দাস হাতে নাতে ধরে ফেলে যে তার উডবি ওয়াইফের সাথে কি হচ্ছে। তো তখন সে ঘরের ভিতর ঢোকার পরে সে কিশোরীকে নিষেধ করে যে এখনই তুমি আমার সাথে চলে আসো। তো তখন জিজি মহারাজ কিশোরীকে বোঝায় যে ও যদি চলে যায় পাপ লাগবে, পরের জন্মে ও ব্যাড হবে, ওর সাথে ও মানুষ বাদে গরু ছাগল হয়ে জন্ম নিবে। তো কিশোরী এগুলা শুনে ভয় পায় এবং কিশোরী কার্শনকে বলে তুমি চলে যাও, আমি পরে আসব।
তো তখন কার্শন দাস এটা মেনে নিতে পারে না, আর কার্শন দাস কিশোরীকে বলে যায় যে কোনো ইউজ করা জিনিস আমি আমি নিতে পারবো না, সেটা মানুষ হোক সেটা বস্তু হোক। তার মানে ও ওখান থেকে সিদ্ধান্ত নেয় সে কিশোরীকে আর বিয়ে করবে না, যেহেতু সে ঠাকুরের সাথে রাত কাটিয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কিশোরী এবং মহারাজের মুহূর্ত। এটা ছিল কিশোরের বোন যা কিশোরী ধরতে পারে, আর এই হচ্ছে আমাদের মেইন ভিলেন অ্যান্ড হিরো, কারণ তার অবস্থা হিরোর মতোই ছিল। অ্যান্ড এটা হচ্ছে লীলাবতী যে প্রেগনেন্ট হয় জিজি মহারাজের জন্যই। অ্যান্ড পিকের মধ্যে যে এ হচ্ছে বা আমাদের কার্শন দাসের বা, আর এটা হচ্ছে আমাদের রিয়েল কার্শন দাস। সো কার্শন দাস এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পর্যন্ত জিজি ঠাকুরকে নিয়ে যায় এবং জিজি ঠাকুরের প্রবল বিশ্বাস থাকে যে তাকে প্রত্যেকটা প্রজা সাপোর্ট করবে এবং সেই আদালত থেকে জিতে ফিরবে। কারণ আদালতে সাক্ষী প্রমাণের পক্ষে যদি যা হয় সেক্ষেত্রে জিজি ঠাকুর কোনো মেয়েকে জোর করে তুলে নিয়ে রেপ করেনি, কারণ প্রত্যেকটা মেয়ে স্ব ইচ্ছায় তার কাছে গেছে, সেক্ষেত্রে সে দোষী নয়। তো তারপর হচ্ছে সাক্ষী দিতে কেউ রাজি হয় না, সেরকম কেউ আসে না, কারণ ওখানে একটা লীলাবতী নামে হিরোইন না ক্যারেক্টার ছিল যে প্রেগনেন্ট হয় জিজি ঠাকুরের জন্যই। সো ওই মেয়েকেও পাওয়া যায় না। কিন্তু শেষ অবধি এসে প্রথম কার্শন দাসের বা যাকে খালা বা ফুফু হবে সেই প্রথম হাত তুলে যে ঠিক আছে ঠাকুরের বিরুদ্ধে জিজি মহারাজের বিরুদ্ধে আমি সাক্ষী দিব, কারণ ওখানকার যত মহিলা ছিল প্রত্যেকটা মহিলার সাথে ঠাকুর রাত কাটিয়েছে এই প্রথা পালনের জন্য। সো এক এক করে সম্ভবত 29 জন মহিলা 2 দিন ধরে তাদের গাওয়াই দেয়, যেখানে তারা তাদের সব কিছু তুলে ধরে যে আমাদের ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে এগুলা ঘটছে সমাজের প্রথা মানতে যে। আর এই আদালতের ওখানে কার্শন দাসের একটা ভাষণ থাকে, যে ভাষণ প্রত্যেকটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। সে বোঝাতে পারে যে এইটা ধর্মের নামে ধর্মের কিছু কথাকে সংস্কৃত কিছু শব্দকে বিকৃত করে এভাবে ইউজ করছে ঠাকুরেরা, যেগুলার মধ্যে কিছু কথার মাঝখানে একটা পোর্শনকে ধরে এভাবে ইউজ করা হচ্ছে এবং মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে। তো তখন ওর কথা সবাই বুঝতে পারে, আর এখানেই মুভির অনেকটা বলতে পারো এন্ডিং হয়ে যায়। সো পরবর্তীতে কার্শন দাস সেকেন্ড হিরোইনকে বিয়ে করেছিল কি করেনি এটা নিয়ে সেরকম কিছু দেখানো হয় না। বাট এটা যে মুভির পুরো কাহিনীটা যেহেতু ট্রু স্টোরি বেসড, সো এখানে বেশ কিছু অনেকটাই স্ট্রাগল ছিল কার্শন দাসের। আর জুনায়েদ খানের অ্যাক্টিং যথেষ্ট ভালো, অ্যাজ এ অ্যাক্টর ফার্স্ট মুভি বা সেকেন্ড মুভি সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। এবং এই মুভি দেখার আগে আমি কোনোভাবেই জানতাম না জুনায়েদ খান আমির খানের নিজের ছেলে। এই মুভি দেখার পরে বা কমেন্ট দেখার পরে বুঝলাম যে এটা জুনায়েদ খান, কারণ তার অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল যে চেহারা সেটার সাথে মুভিতে তার যে ফেস শো করা হয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। সো কোনোভাবে বোঝা রয়ে নেই। আর সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। আমি রিভিউর প্রথমেই বলেছি যে এই ছেলে ভবিষ্যতে অনেক ভালো অ্যাক্টিং করবে এবং সে অনেক বড় অ্যাক্টর হওয়ার জন্যই জন্মেছে, যেখানে তার বাবার নামের প্রয়োজন নেই, সে নিজের নাম তৈরি করবে। সো এটাই ছিল মুভির কাহিনী। পরবর্তীতে আমি জাস্ট শুধু এতটুকু সবার উদ্দেশ্যে বলতে চাই যে স্টিল নাও আমাদের নট অনলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়ান ভিত্তিক বা অনেক গরিব দেশে, আফ্রিকাও থাকতে পারে, অনেক গরিব দেশগুলোতে ধর্মের নাম ব্যবহার করে এখন অবধি এই 21শ শতাব্দীতে এসেও মেয়েদেরকে ইউজ করা হচ্ছে। আপনাদের আশেপাশে অনেক ভণ্ড পণ্ডিত, ভণ্ড বাবা যারা ধর্মের নাম করে মেয়েদেরকে ব্যবহার করছে এবং পরিবার বা আত্মীয় স্বজন জানি না বুঝতে পারছে কিনা, না জেনে বুঝে তাদের মেয়েকে বা তাদের বউকে এইসব লোকের কাছে পাঠাচ্ছে। সো আমি এতটুকু বলবো যে আপনারা এগুলা থেকে বিরত থাকুন। আর ধর্মের নাম করে যারা যে তেল পড়া পানি পড়া বা বিভিন্ন হুজুর বা বিভিন্ন পণ্ডিতের কাছে আপনারা যান যে ওকে আমার বউকে বা মেয়েকে পাঠালে প্রেগনেন্ট হবে বা এই সমস্যা দূর হবে, এই সমস্যা দূর হবে,
এগুলা থেকে বিরত থাকুন আর বিভিন্ন ধর্মীয় প্রথা নিজের বুদ্ধি বিবেক দিয়ে যাচাই করুন। কেউ বলল, আমি একজন মুসলমান হিসেবে বলবো, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি চেষ্টা করুন না আল্লাহর সাথে নিজের কানেকশন তৈরি করা। তার জন্য আপনি কোরআন শরীফ পড়ুন, হাদিস পড়ুন। মাঝখানে যে মিডিয়াগুলো আপনারা নিয়ে আসেন, অমুক হুজুর বিশাল বড় হুজুর, ওই হুজুর যা বলবে সেটাই। আরে ভাই, ওই হুজুর কি হাদিসের থেকেও বড় কিছু? ওই হুজুর কি কোরআন শরীফের থেকেও বড় কিছু? সো নিজে থেকে কিভাবে আল্লাহর সাথে কানেকশন করা যায়, নিজে থেকে কিভাবে আপনার ভগবানের সাথে আপনি কানেকশন করতে পারবেন, সেটাই চেষ্টা করুন। এই মাঝখানে মিডিয়াগুলো আর আপনার আশেপাশে যদি এরকম ভণ্ড বাবা ভণ্ড হুজুর দেখতে পান, আমি মনে করব যে আপনার মেয়ে বউকে কখনোই একা একা ওদের কাছে পাঠাবেন না। ওকে, আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি আমাদের যে কারশান দাস ছিল তার ছবি, তার কিছু প্রতিষ্ঠানের পিকচার যেগুলো মুভিতে ছিল। ওকে, আজকে এই পর্যন্ত। মনে হয় আমি অনেকক্ষণ বক বক করে ফেলেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।